হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। প্রতিদিনকার মতন আজকেও শুরু হচ্ছে তোমাদের রেলওয়ে পিওয়াইকিউ সিরিজের ক্লাস। এর পাশাপাশি তোমাদেরকে বলবো অবশ্যই করে প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো, কারণ এখানে যে সমস্ত ফ্রি অফ কস্ট মক টেস্ট দেওয়া আছে এবং আগামী দিনে যেগুলো হবে সেগুলোর জন্য তুমি পার্টিসিপেট করতে পারবে, তার মাধ্যমে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারবে। এর পাশাপাশি তোমরা যারা মনে করছো যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে পেড ব্যাচে যুক্ত হয়ে ক্লাস করতে চাও, তাদের জন্য বিভিন্ন রকম পেড ব্যাচ সমস্ত কিছু আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইউটিউবে ক্লাস করছো, তাদেরকে বলবো বিজ্ঞানের সাফল্য ব্যাচটাকে ফলো করো, কারণ এখান থেকে তোমার বেসিক লেভেল জেনারেল সায়েন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জন্য হাজারখানা একদম নতুন ধরনের এমসিকিউ যেগুলো কিন্তু আনা হয়েছে জেনারেল সায়েন্সের ওপর, সেই ক্লাসগুলো কিছুটা করানো আছে, সেগুলোকে অলরেডি দেখতে থাকো, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোকে আগামী দিনে অবশ্যই করিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি আমাদের এই মুহূর্তে পিওয়াইকিউ সিরিজের ক্লাস চলছে, এইখানে গুরুত্বপূর্ণভাবে পড়তে থাকো, কারণ এখানে যেমন এমসিকিউ গুলোকে সলভ করিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যাকর্ডিং টু এনসিআরটি। তাই সকলকে বলবো প্রত্যেকটা ক্লাস ঠিক মতন ভালোভাবে ফলো করো এবং নিয়মিতভাবে ক্লাস করতে থাকো। এবং যাদের মনে হচ্ছে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো প্রয়োজন, তাদেরকে একটাই জিনিস বলবো, এই যে রেলওয়ে পিওয়াইকিউ সিরিজের ক্লাস চলছে, এখানে যে ভিডিওটাই বা যে ক্লাসটাই 200টা লাইক কমপ্লিট হবে সেই ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাই জন্যে তোমাদের দায়িত্ব সেটাকে ঠিক রাখা, যাতে করে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই করে 200 লাইকে পৌঁছতে পারে। এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাস ঠিক মতন ভালোভাবে করো এবং সকলের মধ্যে শেয়ার করো, যাতে তুমি যেভাবে পড়াশোনা করতে পারছো এভাবে যেন আরো 10 জন স্টুডেন্ট এইভাবে পড়াশোনা করতে পারে। সেই দায়িত্বটা কিন্তু তোমার। নিজে উপকৃত হচ্ছ, উপকার কিন্তু অন্যের মাধ্যমে, অন্যকে উপকার করার মাধ্যমেই কিন্তু সেই উপকারের অরিজিনাল মূল্যটা দেওয়া যায়। আজকে আমাদের দুটো চ্যাপ্টারের কিন্তু এখানে মিক্সিং অফ কোশ্চেন রয়েছে। একটা হচ্ছে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, অর্থাৎ আমাদের চারপাশে পদার্থ, আর আরেকটা যে দ্বিতীয় চ্যাপ্টার দেখবে এনসিইআরটি ক্লাস 9 বইতে, যে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, অর্থাৎ আমাদের চারপাশে যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি বিশুদ্ধ। এই দুটো যে চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টার এবং 2 নম্বর চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারের মিলিয়ে মিশিয়ে কোশ্চেন নিয়েই আজকের ক্লাস শুরু হচ্ছে এবং আজকের ক্লাসে মোট 30টা কোশ্চেন রয়েছে। তাই সকলে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটাকে করবে এবং ক্লাসটাকে আশা করছি আমার তরফ থেকে যতদূর সম্ভব চেষ্টা করার, ভালো করে করানোর, বোঝানোর। এর থেকে বেশি ডিটেলসে বুঝতে গেলে পারে যে এই ধরনের চ্যাপ্টারের ওপর যে বিজ্ঞানের সাফল্য ব্যাচে ক্লাস আছে সেগুলো করো এবং বিভিন্ন বই তোমার কাছে যেসব সোর্স আছে সেখান থেকে পড়াশোনা করো। আশা করছি তোমার সেইগুলো কমপ্লিট হয়ে যাবে। আর কারোর যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে কমেন্ট করো, অবশ্যই তোমার সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? কমেন্ট করতে হবে। তাহলেই তোমার সমস্যার সমাধান হবে। আর তুমি যদি মুখ বুজে থাকো তাহলে তোমার কোনো সমস্যার সমাধান হবে না। ঠিক আছে? তো আশা করছি সকলে তৈরি, প্রস্তুত আজকের ক্লাসটা করার জন্য। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার স্ক্রিনে চলে এসছে। দেখো কি বলছে? বলছে বিজ্ঞানীরা পদার্থের কতগুলি অবস্থা খুঁজে বের করেছেন। আশা করছি এটা সকলেই জানো। সকলের একদম আম মুখস্থ উত্তর। আশা করছি সকলে সঠিক উত্তর দিতে পেরেছো। তো আমরা যদি দেখি বিজ্ঞানীরা পদার্থের কটা অবস্থা আবিষ্কার করেছে, তাহলে আমরা দেখব যে নরমালি আমরা জানি যে পদার্থের 3টে অবস্থা হয়: কঠিন, তরল এবং গ্যাসীয়। এই কঠিন, তরল, গ্যাসীয়র পাশাপাশি বিজ্ঞানীরা একটা অবস্থা পেয়েছে যে প্রচুর পরিমাণে পদার্থকে ঠান্ডা করার ফলে, সেটা হচ্ছে বোস-আইনস্টাইন ঘনীভবন স্টেট, এটা পেয়েছে। আর আরেকটা অবস্থা পেয়েছে যে গ্যাসীয় পদার্থকে আরো বেশি উত্তপ্ত করার ফলে আয়োনাইজড একটা অবস্থা, যেটাকে প্লাজমা অবস্থা বলে। তো এই হচ্ছে মোট 5টা অবস্থা যেটা পাওয়া গেছে পদার্থের। তাহলে সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, পদার্থের 5টি অবস্থা খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী 2 নম্বর কোশ্চেনের দিকে। বলছে নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোথায় একটি পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সর্বাধিক হয়। তাহলে এখানে পদার্থের যে অবস্থাগুলো দিয়েছে তার মধ্যে কোথায় আকর্ষণ বল সর্বাধিক হয়। তাহলে আমরা যদি একটু ছবিগুলো দেখে নিই, তাহলে দেখো এটা হচ্ছে সলিড স্টেটের ছবি, এটা লিকুইড স্টেটের ছবি, এটা গ্যাসিয়াস স্টেটের ছবি। তাহলে সলিড স্টেটে দেখো পদার্থের কণাগুলো কিরকম ঘন সন্নিবিশিষ্ট হয়ে আছে।
লিকুইড স্টেটে দেখো এই অবস্থায় আছে, গ্যাসিয়াস স্টেটে এই অবস্থায় আছে। আর যদি তুমি প্লাজমা স্টেটের কথা বলো তাহলে প্লাজমা স্টেটে কণাগুলো আরো বেশি এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে অবস্থায় থাকে, কারণ ওখানে আয়োনাইজড অবস্থায় থাকে। অর্থাৎ গ্যাসীয় পদার্থকে যদি আরো হিট দিয়ে আয়োনাইজ অবস্থায় নিয়ে যাওয়া হয় তাহলে পারে যে জায়গাটা তৈরি হয়, যে স্টেটটা তৈরি হয় সেটাই হচ্ছে প্লাজমা। তার মানে সেখানে কণাগুলো আরো বেশি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে। তাহলে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তাহলে কি হবে, সেটা অনেক কম হবে। গ্যাসীয় পদার্থে তার থেকে কম। তরলে কি হচ্ছে, আরো একটু বেশি হচ্ছে, কঠিন পদার্থের তুলনায় কম হয়। আর কঠিন পদার্থে সব থেকে বেশি হচ্ছে, অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তারপর হচ্ছে তরল পদার্থ, তারপর গ্যাসিয়াস পদার্থ, আর সব থেকে কম হচ্ছে প্লাজমা স্টেটে। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যদি আমরা বাছি তাহলে আমাদের সঠিক উত্তর কোনটাকে বাছবো? সঠিক উত্তর হিসাবে আমরা বাছবো অপশন ডি, কঠিন পদার্থ, সেটাকে আমরা বেছে নেব আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। চলো 3 নম্বর কোশ্চেন কি বলছে। 3 নম্বর কোশ্চেন দেখো দিয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কঠিন পদার্থের কণা সম্পর্কে সঠিক? তাহলে কঠিন পদার্থের কণা সম্পর্কে সঠিক বিষয় কোনটা সেটা জানতে চেয়েছে। তাহলে দেখবে কঠিন পদার্থ যদি তুমি দেখো, কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো রয়েছে তারা এলোমেলো ভাবে চলাচল করতে পারে। তুমি তো কিছুক্ষণ আগেই ছবি দেখলে একদম এরকম ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় রয়েছে, তার মানে নিশ্চয়ই এরা যেমন তেমন ভাবে চলাচল করতে পারে না। তাহলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল বলছে। এদের মধ্যে বড় ফাঁকা স্থান আছে, তুমি দেখতে পাচ্ছ কত গায়ে গায়ে কণাগুলো অবস্থান করছে, নিশ্চয়ই বড় ফাঁকা স্থান থাকবে না। কণাগুলি একটি নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত থাকে। তুমি দেখো যে কোনো কঠিন পদার্থের মধ্যে যদি দেখো তাহলে দেখো প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সজ্জিত আছে, এইটা ঠিক কথা বলছে। আর কি বলছে, তাদের মধ্যে আকর্ষণ বল ন্যূনতম। ন্যূনতম মানে কম। এদের মধ্যে যদি আকর্ষণ বল কম হতো তাহলে কি হতো, কণাগুলো কি হতো, এরকম দূরে দূরে অবস্থান করতো। আকর্ষণ বল বেশি বলে এরা কি কাছাকাছি অবস্থান করে, তাই এই কথাটাও ভুল বলছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। বলছে পদার্থের নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোন অবস্থায় ব্যাপন হার সর্বোচ্চ হয়? দেখো ব্যাপন হার বিষয়টা কি, ব্যাপন বিষয়টা সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। ব্যাপন হচ্ছে এমন একটা অবস্থা বা একটা সিচুয়েশন যেখানে বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে পদার্থের কণাগুলো চলে আসে, এটাকেই ব্যাপন বলা হয়। তাহলে একটা পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে, এটা কখন সম্ভব? যখন পদার্থের কণাগুলি বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ র্যান্ডমলি তাদের মধ্যে একটা মোশন থাকবে, অর্থাৎ আকর্ষণ বল অণুগুলোর মধ্যে কম থাকতে হবে। তাহলে এখানে তুমি উত্তর বলবে যে স্যার প্লাজমা স্টেটে তাহলে হবে না, প্লাজমা স্টেটে ব্যাপনকে তুমি করতে পারবে না, কারণ প্লাজমা স্টেট মানে মারাত্মক গরম একটা স্টেট, সেখানে সম্ভব না। এই ব্যাপন হার সব থেকে বেশি যেখানে হয় সেটা হবে হচ্ছে গ্যাসের মধ্যে। যে কোনো গ্যাসের মধ্যে তুমি ঘরের কোনো একটা ধূপকাঠি ধরিয়ে দাও, দেখো ধূপকাঠির গন্ধ সারা ঘরের মধ্যে ছড়িয়ে গেল। তুমি একটা বডি স্প্রে করো এক জায়গায়, দেখো সারা ঘরের মধ্যে সেটা ছড়িয়ে গেল। এটা হচ্ছে ব্যাপন, সেই ব্যাপনের কারণে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা হয়। আর প্লাজমা স্টেট, প্লাজমাকে তো তুমি এইভাবে বাইরে ছড়িয়ে দিতে পারবে না। প্লাজমা বিষয়টাকেই তোমার রাখতে হবে কোনো এক জায়গায়, সিলবদ্ধ জায়গায়। ওটা মারাত্মক গরম জিনিস। সেই কারণে সঠিক উত্তর হবে অপশন এ, গ্যাস। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে একটি পদার্থ সম্পর্কে কোনটি সঠিক নয়? তাহলে একটা পদার্থ সম্পর্কে কোন বিষয়টা সঠিক নয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে কি বলছে? বলছে পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই। পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যদি না থাকতো তাহলে কঠিন পদার্থের কণাগুলো নিশ্চয়ই কাছাকাছি থাকতো না। থাকতো কি? তারা কাছাকাছি থাকে কেন? তাদের মধ্যে আকর্ষণ বল আছে বলে। তরলের মধ্যেও আছে। গ্যাসীয় পদার্থ যারা রয়েছে তাদের মধ্যেও সেটা কিন্তু আকর্ষণ বল আছে অল্প হলেও। আর এখানে যেটা বলছে পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, মানে একদম আকর্ষণ বল লেস, সেটা তো হয় না। অল্প হলেও আকর্ষণ বল থাকে। তার মানে এই কথাটা কিন্তু ভুল বলা হয়েছে। পদার্থের কণাগুলি তরল এবং বাতাসে অবিরাম চলাচল করে। একদম পদার্থের কণাগুলি কিছুক্ষণ আগে ব্যাপনের উদাহরণ দিলাম। বাতাস এবং তরলের মধ্যে অবিরামভাবে চলাচল করতে পারে। পদার্থ অনেক কণা দ্বারা গঠিত। একদমই পদার্থকে ভাঙলে পারে অসংখ্য কণা পাবে, তাই কণা দ্বারা গঠিত, ঠিক কথা বলছে। পদার্থের কণাগুলির মধ্যে আন্তরাণবিক স্থান রয়েছে। একদমই পদার্থের কণাগুলোর মধ্যে দুটো অণুর মাঝখানে ফাঁকা স্থান রয়েছে। তাহলে এই তিনটে পরপর যে তিনটে আছে বি সি ডি, এগুলো কিন্তু সঠিক পদার্থ সম্পর্কে। আমাকে বের করতে বলেছে সঠিক নয় কোনটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটা আমাদের সঠিক নয়। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে যদি অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ হয় তাহলে কর্পূর কি ধরনের পদার্থ? অ্যামোনিয়া একটা গ্যাসীয় পদার্থ, তাহলে কর্পূর কি ধরনের পদার্থ হবে?
কর্পূর যেটা সেটা কিন্তু একটা কঠিন পদার্থ। কর্পূর কি? কর্পূর হচ্ছে কঠিন পদার্থ এবং অ্যামোনিয়া হচ্ছে NH4 তার সংকেত, এটা মনে রাখবে। সরি, অ্যামোনিয়া হচ্ছে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, এটা অবশ্যই করে মনে রাখবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর কোশ্চেনে। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল সেটা তোমাকে বলতে বলেছে। বলছে দেখো, পদার্থের কণাগুলি সর্বদা স্থির অবস্থায় থাকে। পদার্থের কণাগুলো বলছে সর্বদা স্থির অবস্থায় থাকে। এটা কি ঠিক? পদার্থের কণাগুলো সর্বদা স্থির অবস্থায় থাকে? আমরা বলতে পারবো না যে সর্বদা স্থির অবস্থায় থাকে। গ্যাস, তরল এগুলোর মধ্যে দ্রুত চলাচল করে। কঠিন পদার্থের মধ্যে কণাগুলো কি হয়? ভাইব্রেট করে। সর্বদা কথাটা না থাকলে তাহলে কিন্তু ঠিক হতো। কিন্তু এখানে যেহেতু সর্বদা কথা বলেছে তার মানে এটা ভুল হয়ে গেল। পদার্থের কণাগুলি খুব ছোট হয়, একদম ঠিক কথা বলছে। পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে, ঠিক কথা বলছে। পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান আছে, ঠিক কথা বলছে। শুধু এখানে দেখো এই সর্বদা শব্দটা যদি না থাকতো তাহলে বিষয়টা ঠিক হতো, কিন্তু সর্বদা যখন বলেছে তখন কিন্তু আর জিনিসটা ঠিক হচ্ছে না, তাই জন্য এটা ভুল হয়ে যাচ্ছে। আর আমাদের ভুল বাক্যটা খুঁজে বের করতে বলেছে, তাই অপশন এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বিশুদ্ধ পদার্থ? তাহলে বিশুদ্ধ পদার্থ মানে কি? যেখানে 100% পিওর জিনিস থাকে। দেখো দেখো চিনির দ্রবণ। চিনির দ্রবণ মানে চিনি আর জল মেশানো হয়েছে, সেটা কি একটা মিশ্র পদার্থ? দুধ কি? দুধও একটা মিশ্র পদার্থ, কারণ দুধের মধ্যে অনেক রকম বিভিন্ন জিনিস মিশে আছে, প্রোটিন, ফ্যাট, আরো বিভিন্ন ক্যালসিয়াম, আরো অনেক জিনিস থাকে, তাই জন্য দুধও একটা মিশ্র পদার্থ। বায়ু একটা মিশ্র পদার্থ। তাহলে এই তিনজন প্রত্যেকেই মিশ্র পদার্থ। কিন্তু মিথেন যেটা হচ্ছে CH4, এটা কি একটা যৌগিক পদার্থ, এবং যৌগিক পদার্থের পাশাপাশি এটা কি একটা বিশুদ্ধ পদার্থ। যত যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ আছে তারা প্রত্যেকেই বিশুদ্ধ হয়। তাই জন্য যখনই তোমাকে কোনো দেবে অপশন, সেখানে মৌলিক পদার্থ দিতে পারে, যৌগিক পদার্থ দিতে পারে। মৌলিক এবং যৌগিক পদার্থ থাকলে পারে সেটা সবসময়ের জন্য বিশুদ্ধ পদার্থ হবে। আর অশুদ্ধ পদার্থ বলে না তো, ওটাকে মিশ্র পদার্থ বলে। মিশ্র পদার্থ বললে পারে সেখানে চিনি, দুধ, বায়ু এগুলো হবে। এবার এই মিশ্র পদার্থের মধ্যে আবার সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটা এবার আলোচনা করছি পরের কোশ্চেনে। দেখো বলছে একটি মিশ্র পদার্থের প্রকৃতি হতে পারে ড্যাশ। এই যে মিশ্র পদার্থের কথা বললাম না, এই যে মিশ্র পদার্থের কথা বা মিক্সচারের কথা বললাম, এই মিশ্র পদার্থ এটা আবার দু ধরনের হয়। দু ধরনের হয়। একটা হয় কি? সমসত্ব। একটা হয় সমসত্ব, আর একটা হয় অসমসত্ব। আরেকটা হয় অসমসত্ব। সমসত্ব কেসটা কি? সমসত্ব মানে হচ্ছে বিষয়টা এরকম যে, যে মিশ্রণের মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে ওই মিশ্রণটাকে তোলো না কেন, সেখানে দ্রাব এবং দ্রাবকের পরিমাণ একদম ফিক্স থাকবে। মনে করো তুমি এখন গরমকাল পড়েছে, চিনির শরবত খাচ্ছ। চিনির শরবতের ওপর থেকে খাও আর নিচের থেকে খাও আর মাঝখান থেকেই নাও, প্রত্যেক জায়গাতে তুমি ওই শরবতটা যা যা জিনিস দিয়ে বানিয়েছো প্রত্যেকটা জিনিস সেখানে একই রেশিওতে পাবে। কিন্তু তুমি যখন অসমসত্ব মিশ্রণ দেখবে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ওই জিনিসগুলোকে সমানভাবে পাবে না। কোনো জায়গায় বেশি আছে, কোনো একটা পার্টিকুলার অংশে কম আছে, তাই সেগুলো হয়ে যায় অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণের উদাহরণ কি হয়? দ্রবণ, যত রকমের দ্রবণ আছে সেগুলো হচ্ছে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ হয় দু ধরনের, একটাকে বলা হয় কলয়েড, কলয়েড, আর একটাকে যেটা আছে সেটাকে কি বলা হয়? প্রলম্বন। আরেকটাকে বলা হয় প্রলম্বন। ঠিক আছে? এইভাবে আমরা বিষয়টাকে ভাগ করতে পারি। তাহলে একটা মিশ্র পদার্থের প্রকৃতি কি হতে পারে? তাহলে মিশ্র পদার্থের প্রকৃতি দুটোই হতে পারে, সমসত্ব হতে পারে, অসমসত্ব হতে পারে। তাই আমাদের উত্তর কি হবে? অপশন সি, উভয়, এ এবং বি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ? তাহলে সমসত্ব মিশ্রণের উদাহরণ মানে কি বললাম? যে মিশ্রণের প্রত্যেকটা অংশ, যে কোনো অংশ থেকে যদি তুমি মিশ্রণটাকে তোলো, সেখানে রেশিওটা, দ্রাব এবং দ্রাবকের রেশিও সর্বদা ফিক্স থাকবে, সেটাকেই আমরা বলে থাকি সমসত্ব মিশ্রণ। তাহলে এখানে কোলয়েড মানে আমরা বললাম অসমসত্ব মিশ্রণ। ইমালশন ওয়ান টাইপ অফ কোলয়েড মিশ্রণ, সেটাও অসমসত্ব হয়। কিন্তু সংকর ধাতু এটা একটা সমসত্ব মিশ্রণ, কারণ সংকর ধাতুর মধ্যে ধরো তুমি পিতল নিয়েছো, তারপর ব্রাস নাও, যাই নাও না কেন, কাঁসা, পিতল যাই নাও না কেন, স্টিল, তার মধ্যে ওদের যে ধাতুগুলো মিশিয়ে ওটাকে তৈরি করা হয়েছে তাদের কম্পোজিশন প্রত্যেকটা অংশেই সেম থাকে, তাই জন্য সংকর ধাতু কিন্তু একটা সমসত্ব মিশ্রণের উদাহরণ। নেক্সট আমরা চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অসমসত্ব মিশ্রণ? আগেই বলেছি অসমসত্ব মিশ্রণ মানে যেখানে রেশিওটা ঠিক থাকবে না, প্রত্যেকটা জায়গাতে তুমি আলাদা আলাদা রেশিও পাবে। তুমি দেখো পিতল, সেটা একটা সংকর ধাতু আছে। বায়ুর প্রত্যেকটা অংশে নরমালি যদি তুমি ইন জেনারেল দেখো, বায়ুর প্রত্যেকটা জায়গায় তাদের গ্যাসের কম্পোজিশনটা ফিক্স থাকে।
তাই মিশ্র পদার্থ ওটাকে তুমি সমসত্ব মিশ্রণ বলতে পারো। চিনি দ্রবণ সেটাও একটা সমসত্ব মিশ্রণ, বাট দুধ কিন্তু সমসত্ব মিশ্রণ নয়। দুধ একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, তার পাশাপাশি দুধ কিন্তু একটা কোলয়েডাল সলিউশন। তো দুধ যেহেতু কোলয়েডাল সলিউশন, তাই দুধ হচ্ছে অবভিয়াসলি অসমসত্ব মিশ্রণ হবে। তাই অপশন ডি দুধ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমাদের এখানে একটা আমি এইচডব্লিউ দিচ্ছি, যারা পারবে না তাদের জন্য একটাই জিনিস বলবো, আমাদের যে সলিউশন বা দ্রবণ বলে যে চ্যাপ্টারটা পড়ানো আছে বিজ্ঞানের সাফল্য ব্যাচে, সেই চ্যাপ্টারটাকে ভালো করে দেখবে। দেখে তোমরা আমাকে জানাবে যে দুধ দুধ এটা কি ধরনের কোলয়েডাল সলিউশন, দুধ কি ধরনের কোলয়েডাল সলিউশন। এখানে 11 নম্বর লিখে অ্যান্সারটা সকলে লিখবে যে দুধ কি ধরনের কোলয়েডাল সলিউশন। তার জন্য কি করবে, বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাসটা করবে দ্রবণের, তাহলেই যেমন উত্তরটা জানতে পেরে যাবে দুধ কি ধরনের কোলয়েডাল সলিউশন। আর যারা জানো তারা অবশ্যই এখনই চটপট কমেন্ট সেকশনে কমেন্টটা করে দাও। তোমরা কিন্তু অনেকেই আছো যারা কিন্তু এই কমেন্ট করে এগুলো জানাচ্ছ না। জানাতে কি দোষ, তুমি তো পড়াশোনা করতে এসেছো, শিখতে এসেছো, একটু এইচডব্লিউ দেওয়া হচ্ছে সেগুলোকে করো। করলে পারেই তো তোমরাও ভালো লাগবে, তুমি যখন উত্তরটা করতে পারবে তখন তোমারও ভালো লাগবে, বাকিরাও জানতে পারবে উত্তরটা। সকলকেই বলছি, বাকিদের মধ্যে বলতে সকলকেই বলছি উত্তরগুলো করো। 500-600 জন ক্লাস করছো এক একটা ভিডিওতে দেখছি, তা সেখানে উত্তর আসছে কজনের, মোটে 10-12 জন স্টুডেন্টের। আরো বাড়াও, আরো বেশি সংখ্যক স্টুডেন্ট এসে এটাকে কমেন্ট করো। নাকি ক্লাসগুলো এসে ওই ওপর ওপর দেখে বেরিয়ে চলে যাচ্ছি সেই জন্যে ভিউজ আসুক সেই জন্য, নাকি ওটার প্রয়োজন নেই। ক্লাসগুলো করানো হচ্ছে, এইচডব্লিউ দেওয়া হচ্ছে তোমাদের ভালোর জন্যই, তাই এইচডব্লিউ গুলোকে করো। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যে বিকল্পটি অন্যগুলির থেকে আলাদা সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো তোমাকে বায়ু দিয়েছে, কি ধরনের পদার্থ বলো, বায়ু কি ধরনের পদার্থ বলে ফেলো, মিশ্র পদার্থ। দুধ কি ধরনের পদার্থ, মিশ্র পদার্থ। জল কি ধরনের পদার্থ, মিশ্র পদার্থ, তাই তো, এটাই তো বলতে যাচ্ছিলে। একদমই না, জল কি যৌগিক পদার্থ, কারণ জল H2O এটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ। ধাতু সংকর এটা হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে বায়ু, দুধ, সংকর ধাতু এরা প্রত্যেকে মিশ্র পদার্থ, বাট জল কি একটা বিশুদ্ধ পদার্থ, আরো ভেতরে গেলে সেটা একটা যৌগ, তাই জন্য এটা আলাদা। তাই অপশন সি জল আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর কোশ্চেন বলছে একটি অসমসত্ব মিশ্রণ যেখানে দ্রাব কণাগুলি দ্রাবকে দ্রবীভূত হয় না কিন্তু দ্রবণের মধ্যে ছড়িয়ে থাকে, এই ধরনের মিশ্রণকে কি বলা হয়। তাহলে এটা কি বলছে, একটা অসমসত্ব মিশ্রণ যেখানে দ্রাব কণাগুলি দ্রাবকে দ্রবীভূত হয় না বাট দ্রবণের মধ্যে ছড়িয়ে থাকে। কোনোদিনও বাড়িতে করেছো, ছোটবেলায় খেলাধুলা করেছো? এখনকার ছেলেপিলেরা তো খেলাধুলা করে না জানি। যে এরকম একটা পাত্রের মধ্যে বা কাঁচের বয়ামের মধ্যে কি নেবে, জল নেবে, নিয়ে তার মধ্যে কিছুটা মাটি দিয়ে ভালো করে ঘুলিয়ে দেবে। দেখবে কিছুটা মাটি নিচে থিতিয়ে পড়ে যাবে আর বাকি জলটার মধ্যে একটু ঘোলা হয়ে যাবে, বাকি জলটা একটু ঘোলাভাবে অবস্থান করবে। এই যে ঘোলা যে জলটা তুমি দেখতে পাচ্ছ এখানে কি, এটা কিন্তু কোনো দ্রবণ নয়। এখানে কি আছে, এখানে জলের মধ্যে ওই বালি মাটি যে সমস্ত জিনিসগুলো মিশিয়েছো তাদের যে কণাগুলো প্রলম্বিত অবস্থায় থাকে। তো এই যে মিশ্রণটা যেটা হচ্ছে তোমার জল আর তার সঙ্গে তুমি কি করেছো, মাটি মিশিয়েছো, জল আর মাটির এই যে মিশ্রণটা এটা হচ্ছে একটা প্রলম্বন দ্রবণের উদাহরণ। তাই অপশন বি প্রলম্বন এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 14 নম্বর কোশ্চেন বলছে চিনি এবং বালির মিশ্রণ কোন ধরনের মিশ্রণের উদাহরণ। তাহলে চিনি আর বালি মিশাচ্ছ, চিনি আর বালি মেশালে তারা কি পুরোপুরি মিশে যাবে, মিশবে না। প্রত্যেকটা জায়গায় কি ওদের রেশিও সমান হবে, কখনো হবে না। তার মানে কি অসমসত্ব মিশ্রণ। তাই অপশন এ আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, পাইরুভেট থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন হওয়ার নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধরনের ঘটনা। তাহলে পাইরুভেট থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এটা হচ্ছে একটা আমাদের রেসপিরেশনের একটা ব্যাপার বা শ্বসন প্রক্রিয়ার একটা বিষয়, যেখানে পাইরুভেট থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা কি ধরনের বিষয়, এটা একটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন মানে যে পরিবর্তনটার ফলে পদার্থকে আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না, সেটাকে রাসায়নিক পরিবর্তন বলে। আর ভৌত পরিবর্তন কি, যেটা পরিবর্তিত হলো, যে কারণে পরিবর্তিত হলো সেই কারণটাকে সরিয়ে নাও, তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ একটা বরফকে হিট দিয়ে জলে পরিণত হলো, হিট সরিয়ে নাও, ঠান্ডা করো, দেখো জলটা আবার বরফে পরিণত হবে। কিন্তু তুমি কিছুটা পরিমাণ আগুন ধরালে কোনো কিছুকে, তেল নিয়ে সেখানে আগুন ধরিয়ে দিলে, আগুন ধরার ফলে
যে জিনিসটা বেরিয়ে চলে গেল, গ্যাস হয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে চলে গেল, কিছুটা কয়লা নাও বা কাঠ নাও, সেটাকে আগুন ধরিয়ে দাও, দিয়ে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, তুমি ওখান থেকে আগুন বা হিটটাকে সরিয়ে নেওয়ার পরেও তুমি কিন্তু আর সেই আগের কাঠটাকে ফিরে পাবে না। ওটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তন হওয়ার পর পরিবর্তনটা যে কারণে হলো সেটাকে সরিয়ে নিলে তারপরেও কিন্তু সেটা একই জায়গায় অ্যাজ ইট ইজ থেকে গেল, আর পুরনো অবস্থায় ফিরল না, সেটা রাসায়নিক পরিবর্তন। আর যখন কি হচ্ছে, পরিবর্তন যে কারণে হচ্ছে সেই কারণটাকে তুলে নিলে বা কারণটার বিপরীত পথে গেলে আগের অবস্থায় ফিরে পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। তো এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। তো এইভাবে যদি তোমরা পড়াশোনা করতে চাও এফেক্টিভ ওয়েতে, এফেক্টিভ ভাবে এবং ধরে ধরে সায়েন্সের প্রত্যেকটা জায়গাকে ঠিক মতন শিখতে চাও, তাহলে অবশ্যই করে বলবো আমাদের জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 4 এ কিন্তু এখনো ভর্তি প্রক্রিয়া চলছে এবং এর ভ্যালিডিটি কিন্তু 2026 সালের 20 এপ্রিল পর্যন্ত রয়েছে। এবং এই ব্যাচের মধ্যে অবশ্যই করে কিন্তু ইনক্লুডেড রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে এই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং মান্থ এন্ড অফার হিসাবে কিন্তু এখনো পর্যন্ত এইটার উপর 30% ডিসকাউন্ট কিন্তু চলছে। তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আগামী 4 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। কারণ গত 29 তারিখ থেকে এই অফারটা শুরু হয়েছে, 4 তারিখ পর্যন্ত আছে। তাই যাদের প্রয়োজন আছে তারা এর মধ্যে ভর্তি হয়ে যাও। সময় নষ্ট করো না। শিখলে পারে কোনো কিছু ক্ষতি নেই। কিন্তু সময় চলে গেলে পারে সেই সময়টা কিন্তু পাবে না। তাই যারা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, সঠিক সময় সঠিক ডিসিশন নাও, সঠিক জায়গায় ভর্তি হয়ে প্রিপারেশন করো, নিশ্চয়ই তুমি সাফল্য পাবে। যাদের মনে হয় যে এত কিছু পড়ার দরকার নেই সায়েন্স, শুধুমাত্র এনসিইআরটি পড়ে গেলেই কাজ মিটে যাবে, এনসিইআরটিটাকে ভালো করে পড়তে চাও, তাদের জন্য এই লক্ষ্যভেদ ব্যাচ রয়েছে, সেখানে ভর্তি হতে পারো। কেবলমাত্র এনসিইআরটি তোমাকে এখানে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হবে। যাদের প্রয়োজন আছে তারা এই ব্যাচটাতেও ভর্তি হতে পারো। এছাড়া যাদের মনে হচ্ছে আমাদের কাছ থেকে কমপ্লিট ব্যাচ পড়তে চাও বা আম কোনো পার্টিকুলার কোনো কিছুর উপর ব্যাচ পড়তে চাও, তাদের জন্য এই সমস্ত ব্যাচগুলোতে তো ভর্তি প্রক্রিয়া চলছে। এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ রয়েছে, এটা শুধুমাত্র ম্যাথ রিজনিং এর উপর রয়েছে। আর এটা তো বললামই এটা তো বললামই যে এটা জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, এটা হচ্ছে লক্ষ্য ব্যাচ, এনসিইআরটি ব্যাচ এবং এর পাশাপাশি যারা রেকর্ডেড ব্যাচ পড়তে চাও, যাদের লাইভ ক্লাস করার দরকার নেই, শুধুমাত্র রেকর্ডেড করতে চাও, তাদের জন্য এই সমস্ত রেকর্ডেড ব্যাচগুলো আমাদের থাকছে এবং বিশেষ করে এএলপি এক্সামের জন্য কিন্তু তার সিবিটি 2 এর জন্য বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর এই ব্যাচটা রয়েছে, সেটাতে যাদের প্রয়োজন আছে তারা ভর্তি হতে পারো। এগুলো রেকর্ডেড ব্যাচ হলেও এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু রিভিশন ক্লাস চলছে এবং তোমরা কিন্তু এখানে ভর্তি হলে শুধু রেকর্ডেড ক্লাস দেখতে পাবে না, তার পাশাপাশি কিন্তু রিভিশন ক্লাসগুলোকেও কিন্তু লাইভ করতে পারবে। তাই যাদের যেমন প্রয়োজন আছে তারা সেই মোতাবেক কিন্তু প্রিপারেশন নিতে পারো। কিন্তু একটাই জিনিস সবাইকে বারবার মনে করাবো, সঠিক সময় সঠিক ডিসিশন নিলে তবেই কিন্তু তোমার আখের লাভটা হবে। না হলে কিন্তু কোনো লাভ নেই। যখন তুমি ডিসিশন নেবে হয়তো সেটা অনেক দেরি হয়ে যাবে। কারণ আজকের সময় কিন্তু 80 প্লাস নাম্বার পেয়েও কিন্তু অনেকেই তাদের জায়গাকে সিকিউর করতে পারেনি। আমি 80 প্লাস কম বললাম, 85 প্লাস নাম্বার পেয়েছে এমন অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত রয়েছে যাদের কিন্তু সিলেকশন হয়নি। তাই ভালো করে প্রিপারেশন করো, ঠিকভাবে সমস্ত কিছুকে তৈরি করো। তাহলেই দেখবে সবকিছু হবে। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তন? তাহলে ভৌত পরিবর্তন মানে কি বললাম? যে কারণে পরিবর্তন হচ্ছে সেই কারণটাকে সরিয়ে নিলে আবার আগের স্টেটে ফিরে যাওয়া যায়। যেমন জ্বালানির দহন, এটা কখনোই ভৌত পরিবর্তন নয়। জ্বালানির দহন করে দিলে আর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করে ওখান থেকে হাইড্রোজেন, অক্সিজেন উৎপন্ন হয়ে যাবে। কিন্তু সেখান থেকে তুমি যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দাও সেটা কিন্তু আর আগের স্টেটে ফিরবে না। নেক্সট হচ্ছে লোহায় মরচে পড়া। লোহায় যে কারণে জলীয় বাষ্পের কারণে মরচে পড়ে গেছে, সেই লোহা থেকে আর আগের মতন লোহা ফিরে পাবে না। তাই এগুলো প্রত্যেকটাই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে প্লাটিনাম তারকে যদি উত্তপ্ত করো সেটা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। যেকোনো জিনিস তুমি একটা লোহাকে নিয়ে প্রচন্ডভাবে উত্তপ্ত করো, কামারশালায় যদি কোনো সময় গিয়ে থাকো তাহলে দেখবে সেখানে লোহাকে উত্তপ্ত করা হয়, তখন লোহাটা লাল হয়ে ওঠে। ঠিক তেমন প্লাটিনাম তারকে যখন আমরা উত্তপ্ত করি তখন প্লাটিনাম তারটা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। এই যে বিষয়টা, ওটাকে ঠান্ডা করলেই প্লাটিনাম তারটা কিন্তু আবার আগের মতন অবস্থায় ফিরে আসে। তাহলে এটা কি একটা ভৌত পরিবর্তন। তাই অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন? তাহলে রাসায়নিক পরিবর্তন এবার জিজ্ঞাসা করেছে, মানে যেটা পরিবর্তন হয়ে গেছে তাকে আর ফিরিয়ে পাওয়া যাবে না। তাহলে কি বলছে? বলছে মাখন নষ্ট হয়ে যাওয়া। মাখন নষ্ট হয়ে গেছে, ভাত নষ্ট হয়ে গেছে, তরকারি নষ্ট হয়ে গেছে, যা কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেখানে রাসায়নিক পরিবর্তন ঘটে গেছে, ওটাকে আর ফিরে পাওয়া যাবে না। তাহলে এটা আমাদের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কার্বন ডাই অক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি। কার্বন ডাই অক্সাইডকে যদি তুমি ঠান্ডা করো তাহলে সেখানে শুষ্ক বরফ তৈরি হবে।
আবার ওটাকে হিট দিলে আবার কার্বন ডাই অক্সাইড তার গ্যাসিয়াস অবস্থায় চলে আসবে। তাহলে এটা একটা ভৌত পরিবর্তন। তাই এটা আমাদের রাসায়নিক পরিবর্তন নয়। প্লাটিনাম তারকে উত্তপ্ত করা আগেই বললাম, তো ওটা একটা ভৌত পরিবর্তন ছিল। লোহাকে চুম্বকে পরিণত করা এটাও ভৌত পরিবর্তন। কারণ তুমি লোহাকে চুম্বকে পরিণত করলে এবার চুম্বকটাকে যদি প্রচুর আঘাত করো কিংবা উত্তপ্ত করো, ওর চুম্বক ধর্ম নষ্ট পেয়ে হয়ে যাবে এবং লোহাটা আগের অবস্থায় লোহার মতন হয়ে যাবে। তাই জন্য এটা একটা ভৌত পরিবর্তন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ, মাখন নষ্ট হয়ে যাওয়া। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তন নয়? তাহলে কোনটি একটি ভৌত পরিবর্তন নয়? এখানে দেখো ঊর্ধ্বপাতন দিয়েছে। ঊর্ধ্বপাতন যখন হচ্ছে তখন কি হচ্ছে? ঊর্ধ্বপাতিত হয়ে পদার্থটা কি হচ্ছে? কঠিন থেকে একদম সরাসরি গ্যাসিয়াস পদার্থে পরিণত হওয়া। সেটাকে ঊর্ধ্বপাতন বলে। এবার যে গ্যাস হয়েছে, গ্যাসটাকে যদি আবার ঠান্ডা করো সেটা আবার কঠিনে পরিণত হবে। তাহলে ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে কি? একটা ভৌত পরিবর্তন। নেক্সট হচ্ছে কি? পাতন। পাতন পদ্ধতিতে কি হচ্ছে? দুটো পদার্থকে তুমি সেপারেট করতে পারবে। তো সেটাও একটা ভৌত পরিবর্তন। কেলাসায়ন, সেটাতে কেলাস তৈরি হয়, কেলাস গঠিত হয়, সেটাও একটা ভৌত পরিবর্তন। কিন্তু এই যে প্রশমকরণ বা নিউট্রালাইজেশন, সেটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। মনে করো এক জায়গায় অ্যাসিড হয়েছে, মানে তুমি দেখো তোমার শরীরের মধ্যে মনে করো অ্যাসিডিটি বেড়ে গেছে। তাহলে এই অ্যাসিডিটি বেড়ে যাওয়ার ফলে তোমার শরীরের মধ্যে কি হচ্ছে? প্রচুর পরিমাণে অ্যাসিড হয়েছে, তোমার পাকস্থলীতে প্রচুর পরিমাণে HCl তৈরি হয়েছে। এবার তুমি যখন অ্যান্টাসিড খাচ্ছ, সে কি করছে? সে একটা ক্ষারীয় পদার্থ। সে গিয়ে কি করছে? তোমার ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তার মানে কি? সেখানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে গেল। তার ফলে লবণ এবং জল উৎপন্ন হয়ে গেছে। সেই জন্যে প্রশমকরণ বা নিউট্রালাইজেশন সেটা কিন্তু একটা ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন। নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে রূপান্তরিত হয়? তাহলে কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয়? এটা সকলকে দিলাম আমি HW, সকলে করে আমাকে জানাবে ১৯ নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? নেক্সট আমরা চলে যাচ্ছি ২০ নম্বর কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটির ঊর্ধ্বপাতন হয়? এখানে যে পদার্থগুলো রয়েছে তার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, সেটার ঊর্ধ্বপাতন হয়। তাই অপশন সি, অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতন হয়। কপ্পুর, অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন এগুলো পদার্থগুলোর কিন্তু প্রত্যেকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সংঘটিত হয় এবং এরা ঊর্ধ্বপাতিত হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি ২১ নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন পদ্ধতিতে ঘোলা জল থেকে জলকে পৃথক করা যাবে? তাহলে ঘোলা জলকে পৃথক করবে কি দিয়ে? বাড়িতে যদি দেখো নরমালি ছেঁকনির সাহায্যে করা হয়, জলকে ছ্যাঁকা হয়। তো সেই ছেঁকনির মাধ্যমে ছ্যাঁকার যে বিষয় সেটাকে কি বলে? ফিল্টার করা। ফিল্টারকে বাংলায় বলে পরিস্রবণ করা। তাই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, পরিস্রবণ পদ্ধতিতে তুমি বিষয়টাকে পৃথক করতে পারবে। নেক্সট কি বলছে? নিম্নলিখিত মিশ্রণগুলির মধ্যে কোনটিকে পৃথক করার জন্য পৃথকীকরণ ফানেল ব্যবহার করা হয়? পৃথকীকরণ ফানেল হচ্ছে এরকম দেখতে, একটা ফানেলের মতন থাকে। এর মধ্যে এমন দুটো তরল মিশ্রণকে দেওয়া হয় যারা নিজেদের মধ্যে মিশে যায় না। এমন তরল মিশ্রণকে দিয়ে দেওয়া হয়। এবার একটা তরল কি হচ্ছে? মিশছে না তো, তার ফলে কি হচ্ছে? একটা তরল ভাসছে, একটা তরল নিচে থাকছে। যেটা নিচে থাকছে সেটা কি হচ্ছে? এখানে একটা স্টপ কক লাগানো থাকে। এই ককটা খুললে পারে নিচে সেই তরলটা নেমে যায়, যে তরলটা এখানে থাকে। আর যেটা ভাসে সেটা উপরে থেকে যায়। এটাই হচ্ছে পৃথকীকরণ ফানেলের দ্বারা সেপারেট করা। কোথায় করা হয়? ধরো তেল আর জল মিশে গেছে। সেটাকে পৃথক করবে কি করে? এই পৃথকীকরণ ফানেলের মাধ্যমে। তেলগুলো ভাসবে, জলটা নিচে থাকবে। এই ফানেল দিয়ে নিচের দিকে জলটাকে বের করে দেবে, ওপরে তেলটা থেকে যাবে। এইভাবে তুমি বিষয়টাকে পৃথক করতে পারো। তাই জন্যে তেল এবং জলের ক্ষেত্রে করা যাবে। আর দেখো অ্যালকোহল জল, এটাকে পৃথক করতে গেলে পাতন পদ্ধতিতে করতে হবে। পাতন পদ্ধতির অনেকগুলো ভাগ আছে, আমি সেই ভাগে যাচ্ছি না। পাতন পদ্ধতিতে করতে হবে। লবণ এবং জল, সেটাকে যদি পৃথক করতে যাও পাতন পদ্ধতি এপ্লাই করতে হবে। আয়োডিন এবং অ্যালকোহলের মিশ্রণ, সেটাকেও যদি করতে চাও তাহলেও সেখানে কিন্তু পাতন পদ্ধতি এপ্লাই করতে হবে। এবার প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা টাইপ অফ পাতন পদ্ধতি আছে, সেগুলো করতে হবে। সেগুলো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, তোমাদের যারা নরমালি এখানে পড়ছো তাদের জন্য আমি এটা বলছি না। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি বাষ্পায়নের হারকে হ্রাস করে? তাহলে দেখো তাপমাত্রা যদি বৃদ্ধি হয় ওয়েদার শুষ্ক হবে। শুষ্ক হলে কি হবে? প্রচুর পরিমাণে বাষ্পায়নের দরকার হবে। তাহলে বাষ্পায়ন হবে। বাষ্পায়ন মানে কি? তরল তার উপরের পৃষ্ঠ থেকে বাষ্পে পরিণত হওয়া। তাহলে এখন দেখো, এখন যে তোমার ওয়েদারের কন্ডিশন, এখন ঘরের মধ্যে একটুখানি জল রেখে দাও, দেখো কি তাড়াতাড়ি সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তাই বাষ্পায়ন দ্রুত হচ্ছে কেন? টেম্পারেচার বেশি সেই জন্য। যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ দেখবে চা-টা এই সমস্ত জিনিসগুলোকে ঠান্ডা করার জন্য বড় থালার মধ্যে ঢেলে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গেছে। বাষ্পায়ন তাড়াতাড়ি হবে, তার ফলে তাপ বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ যদি বৃদ্ধি করা হয় obviously বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে। কিন্তু বাষ্পায়নের হার হ্রাস পাবে কখন? যদি আর্দ্রতা বেড়ে যায়।
যে আর্দ্রতা বেড়ে যাওয়া মানে কি, বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প চলে এসেছে, তাহলে বায়ুমণ্ডল অলরেডি জলীয় বাষ্প নিয়ে বসে আছে, তাহলে সেখানে আর বাষ্পায়ন কখনো হবে হবে না, তাই বাষ্পায়ন হ্রাস পাবে। তাই আর্দ্রতা বৃদ্ধি পেলে কি হবে, বাষ্পায়নের হার হ্রাস পায়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, তরল পদার্থ থেকে সরাসরি কঠিন পদার্থে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? তাহলে তরল পদার্থ থেকে সরাসরি কঠিন পদার্থে পরিণত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় হিমায়ন। তরল থেকে কঠিন হওয়ার যে পদ্ধতি, তরল থেকে কঠিন হচ্ছে, সেটাকে বলা হয় হিমায়ন। আর কঠিন থেকে তরল হওয়া, সেইটাকে বলা হয় গলন পদ্ধতি। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 25 নম্বর কোশ্চেন, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি কলয়েড দ্রবণের বৈশিষ্ট্য নয়? কোলয়েডাল দ্রবণের বৈশিষ্ট্য সলিউশন বলে যেটা পড়ানো আছে সেখানে দেখবে, সেখানে কোলয়েডাল দ্রবণের বৈশিষ্ট্য কি কি হয় সেগুলো দেওয়া আছে। কোলয়েডাল দ্রবণ কি হয়, সেখানে কণাগুলো সাধারণত থিতিয়ে যায় না, এটা একটা অসমসত্ব মিশ্রণ, এবং এই দ্রবণে দ্রাব আকারে ছোট হওয়ার কারণে খালি চোখে তুমি দেখতে পাবে না, তার জন্য আল্ট্রা মাইক্রোস্কোপ দরকার, যার মাধ্যমে তুমি দেখতে পাবে। কিন্তু কোলয়েডাল দ্রবণ যে জিনিসটা প্রদর্শন করে সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট প্রদর্শন করে, ব্রাউনীয় গতি দেখতে পাওয়া যায়। টিন্ডাল এফেক্ট বিষয়টা কি, একটা দ্রবণ আছে, দ্রবণের মধ্যে দিয়ে তুমি লাইট মারছো, লাইটটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। তুমি নর্মাল একটা সলিউশন নাও, একটা কোলয়েডাল সলিউশন নাও, তাহলে পারে তুমি দেখতে পাবে তুমি একটা চিনির দ্রবণ নিয়েছো আর একটা ভাতের ফ্যান নিয়েছো, নিয়ে ওর মধ্যে দিয়ে তুমি লাইট পাস করছো, তুমি দেখবে তুমি যে চিনির জলটা নিয়েছো তার মধ্যে দিয়ে লাইট পাস হলে লাইটের কোন পথে যাচ্ছে তুমি বুঝতে পারবে না, বাট ফ্যানের মধ্যে দিয়ে যখন লাইট পাস করছে তুমি তখন দেখতে পাবে কোন পথে লাইটটা যাচ্ছে, কেন, ফ্যান একটা কলয়েডাল সলিউশন। তাই জন্য বলছে যে এই ধরনের দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মিকে ছড়িয়ে দিতে পারে না, তার মানে টিন্ডাল এফেক্ট প্রদর্শন করে না সেটার কথা বলছে, কিন্তু কলয়েড দ্রবণ টিন্ডাল এফেক্ট প্রদর্শন করে, তাই জন্য এটা ভুল, তাই আমাদের সঠিক উত্তর অপশন এ। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, বলছে ড্যাশ একটি দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। তাহলে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ কোনটা হবে? আমরা জানি দ্রবণ, দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, তাই অপশন ডি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন পদ্ধতিতে জল থেকে হাইড্রোজেনকে পৃথক করা যাবে? তাহলে জল থেকে হাইড্রোজেনকে পৃথক করতে গেলে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটা তড়িৎ বিশ্লেষণ, কারণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেই জল ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনকে তৈরি করা যায়। নেক্সট বলছে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে নিম্নলিখিত কোন পদ্ধতিতে পৃথক করা যাবে? তো সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, কিছুক্ষণ আগেই বললাম অ্যামোনিয়াম ক্লোরাইড কি, একটা উদ্বায়ী পদার্থ, অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়াকে সে দেখায়। তাহলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড নিয়ে তাকে হিট করব, হিট করলে অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে, ঊর্ধ্বপাতিত হয়ে যাবে, তার ফলে সেটা সেপারেট হয়ে গেল, ঊর্ধ্বপাতন। তাহলে আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করলাম, ঊর্ধ্বপাতন পদ্ধতি, তাই অপশন বি ঊর্ধ্বপাতন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা করো, করে বলতে হবে আমাদের সঠিক উত্তর কি হবে। বলছে 32 গ্রাম সাধারণ লবণকে 320 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, শতকরা ভরের রূপে দ্রবণের ঘনত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে শতকরা ভরের হিসাবে যখন দ্রবণের ঘনত্ব নির্ণয় করতে হবে, তখন এই ঘনত্ব নির্ণয় করার যে পদ্ধতি সেটা কি, সেই যে পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে তোমার যারা দ্রাব রয়েছে সেই দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের দ্রবণের ভর, দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর, এটা করে ইনটু 100 করলে পারে, 100% করলে পারে তুমি পেয়ে যাবে সেই ঘনত্বটা কত। তাহলে এখানে দ্রাবের ভর কত, এখানে দ্রাব বলতে সাধারণ লবণ আছে সেটা হচ্ছে 32 গ্রাম, দ্রবণের ভর কত, দ্রবণের ভর হচ্ছে 320 প্লাস হচ্ছে 32 ইনটু কি হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি, 32 ডিভাইডেড বাই কত হচ্ছে 253 ইনটু 100%, তাহলে 32 কে 11 হচ্ছে, দেখো 11 বার যাচ্ছে, তাহলে 1/11 ইনটু 100% মানে কত হয়, সেটা হয় হচ্ছে 9.09%। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 9.09% আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমাদের এই কোশ্চেনটা 30 নম্বরের একই টাইপের অঙ্ক, এইচডব্লিউ করবে, করে আমাকে উত্তর জানাবে যেটার উত্তর কত এলো, একই ধরনের, সেই জন্য আর করালাম না, একই সূত্র অ্যাপ্লাই করতে হবে, উত্তরটা এইচডব্লিউ করে আমাকে জানাবে। গত দিনের লাস্ট ক্লাসে যে সাউন্ডের ক্লাস ছিল সেখান থেকে যে অঙ্কটা এইচডব্লিউ দেওয়া ছিল, এর উত্তর অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবো ভুল উত্তর করেছো। কোশ্চেনটাকে পড়তে গেলে দেখো এখানে বলছে শব্দ তরঙ্গ 340 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারে, যদি তরঙ্গ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয় তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে। এখানে ভালো করে ইউনিটের প্রতি ধ্যান দিতে হবে, এত সহজ অঙ্ক হলে পরীক্ষায় তোমাকে নাম্বার দেবে না, ঠিক আছে।
ইউনিটের প্রতি ধ্যান দিতে হবে। এখানে আছে মিটার, এখানে আছে সেন্টিমিটার। তাই ৩৪০ কে ২ দিয়ে ভাগ করে দিলে আর ১৭০ উত্তর হয়ে গেল। এত সহজ হলে অঙ্কটা তোমাকে দিত না। তাহলে কি করতে হবে? আমাকে কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে কম্পাঙ্ক বের করতে গেলে কি করতে হবে? আমাদের যে বেগ রয়েছে সেই বেগটাকে ভাগ করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। এটা সেন্টিমিটার আছে। সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে পারে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে পারে কি হবে? 0 ইন্টু ওপরে উঠে যাবে ১০০, নিচে থাকছে ২। ২ দিয়ে এটাকে কাটলে পারে হচ্ছে ১৭। তাহলে আসছে 17, তারপর ৩ টে 0। এত হার্টজ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ ১৭,০০০ হার্টজ। যারা অপশন এ ১৭,০০০ হার্টজ বলেছ তাদের উত্তর ঠিক, কিন্তু যারা ১৭০ হার্টজ করেছ প্রত্যেকের উত্তর কিন্তু ভুল হয়েছে। বি সিরিয়াস, সঠিকভাবে দেখে কোশ্চেন পড়ে তারপর উত্তর করো, না হলে নিজের মূল্যবান একটা উত্তর অ্যান্সার তো চলে যাবে একটা নাম্বার, তার পাশাপাশি 0.33 মাইনাস হবে। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমি বারবারই একটা কথা বলছি, এইভাবে পড়াশোনা করো এফেক্টিভ ওয়েতে, যাতে করে তোমার নাম্বারটা সিকিউর হয়, নাম্বারটা যাতে ভুল না যায়। ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই তুমি পারবে তোমার লক্ষ্যে পৌঁছতে। এছাড়া যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে একদম কনসেপচুয়াল এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাইছো, তাদেরকে বলবো আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে যাও। এখানে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং রিজনিং এর উপর পার্টিকুলার আলাদা আলাদা ব্যাচ রয়েছে। যার যেটা প্রয়োজন, যেমন দরকার ঠিক সেরকমভাবে লাইভ রেকর্ডেড সব রকম আছে। ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশন করতে থাকো। এছাড়া আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে অবশ্যই করে যুক্ত থাকতে পারো। এখানে যুক্ত হলে তোমাদের বিভিন্ন মক টেস্টের লিঙ্ক, ইম্পর্টেন্ট আপডেট, ক্লাস নোটিফিকেশন সমস্ত কিছু এখান থেকে তুমি কিন্তু জানতে পেরে যাবে। অ্যান্ড ফাইনালি সকলকে বলবো, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করলে তারা অবশ্যই করে, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যারা লাস্ট পর্যন্ত ক্লাস করলে অন্ততপক্ষে লাইক করো, কারণ ২০০টা লাইকের প্রয়োজন তোমাদের যদি এই ক্লাসের পিডিএফ পেতে হয়। আর অবশ্যই করে বলবো ক্লাসটাকে শেয়ার করো, যেভাবে তুমি শিখছো এভাবে যেন আরো অনেকে ফ্রি অফ কস্ট কিছু শিখতে পারে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।